শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে না? ওকে। দেখেন আমরা পড়াশোনায় চলে যাই। দেখেন আজকে করব আমরা হচ্ছে কম্বাইন্ড এইট ব্যাংকস অ্যান্ড ওয়ান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সিনিয়র অফিসার 2023 সালে যেটা হয়েছে সেটার সেই পরীক্ষার প্রশ্নটা সমাধান করব। এখানে প্রশ্ন আছে 20টার মতো। দেখেন আমরা সমাধান করা শুরু করি। 1 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে বলা হচ্ছে যে ইন এ ক্লাস 120 স্টুডেন্টস আর মেল, 100 স্টুডেন্টস আর ফিমেল, 25% of the male students and 20% of the female students are engineering students. 20% of the male engineering students and 25% of the female engineering students passed the final exam. What percentage of engineering students passed the exam? বলা হচ্ছে যে একটা ক্লাসে 120 জন পুরুষ শিক্ষার্থী এবং 100 জন মহিলা শিক্ষার্থী আছে। বলতেছে যে পুরুষ শিক্ষার্থীর 25% এবং মহিলা শিক্ষার্থীর 20% হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তারপরে বলা হচ্ছে যে পুরুষ ইঞ্জিনিয়ার যারা আছে তাদের 20% ফাইনাল পরীক্ষায় পাশ করে, আর মহিলা ইঞ্জিনিয়ার যারা আছে তাদের 25% ফাইনাল পরীক্ষায় পাশ করবে। তো আমাদেরকে আলটিমেটলি জিজ্ঞাসা করছে ওরা যে হোয়াট পার্সেন্টেজ অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। তাহলে ইঞ্জিনিয়ারিং বিভাগের শতকরা কতজন ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করছে, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের শতকরা কতজন পরীক্ষায় পাশ করছে, এটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, দেখেন সবগুলা জিনিস এখানে স্পষ্ট আকারে লিখে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে এই যে মেল মেল শিক্ষার্থী কত, মেল হচ্ছে 120 জন। ঠিক আছে, তারপরে দেখেন বলা আছে যে ফিমেল, ফিমেল কত, ফিমেল বলছে যে 100 জন। এই 120 জনের মধ্যে আবার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত, দেখেন বলেই দিছে যে 25% হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তাহলে এই যে 120, 120-এর 25% মানে হচ্ছে 1/4, অর্থাৎ 30 জন হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আর মহিলা হচ্ছে 100, যার ভিতরে 20% হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। অর্থাৎ এই 100 জনের মধ্যে এই ইঞ্জিনিয়ার কতজন আছে, ইঞ্জিনিয়ার কতজন আছে, আপনি বলবেন যে ভাইয়া 100-র 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 20 জন হচ্ছে আপনার মহিলা ইঞ্জিনিয়ার আছে। এখন ওরা আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে এই যে পুরুষদের মধ্যে ইঞ্জিনিয়ার 30 জন আর মহিলাদের মধ্যে ইঞ্জিনিয়ার হচ্ছে 20 জন। এই পুরুষ ইঞ্জিনিয়ার যারা 30, এদের 20% ফাইনাল পরীক্ষায় পাশ করে। তাহলে 30-এর 20% কত, 30-এর 20% মানে হচ্ছে 20% মানে হচ্ছে 1/5। তো 30-এর 20% মানে হচ্ছে এই যে 6 জন পরীক্ষায় পাশ করবে। আর মহিলা যারা আছে 20 জন ইঞ্জিনিয়ারিং এর, এদের 25% ফাইনাল পরীক্ষায় পাশ করবে। 25% মানে কত, এই যে 1/4। তাহলে 20-এর 1/4 কত, এই যে 5 জন পরীক্ষায় পাশ করবে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ইঞ্জিনিয়ারিং এর যারা, তাদের শতকরা কতজন পরীক্ষায় পাশ করছে। তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী কতজন, এই যে 30 জন আর এই যে 20 জন, টোটাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী হচ্ছে 50 জন, যার ভিতরে ফাইনাল পরীক্ষায় পাশ করছে 6 আর 5-এ হচ্ছে 11 জন। তাহলে এইটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখাই, তাহলে আমরা কত দেখাইতে পারবো, এই যে 11 × 22%, অর্থাৎ 22% ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ফাইনাল পরীক্ষায় কৃতকার্য হয়।
জটিলতার কিছু নাই, প্রশ্নটা পড়তে হবে, যা বলতেছে সে অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? কোনো জটিলতার কিছুই নেই এখানে, প্রশ্নটা কেয়ারফুলি পড়তে হবে। পরেরটাতে আসেন, 2 নাম্বার। এখানে আরেকটা অপশন একটু যুক্ত করে নিন, এখানে সঠিক উত্তর নাই এই অপশনে, ঠিক আছে? 2 নাম্বারের অপশনে সঠিক উত্তরটা নাই। এখানে আরেকটা অপশন আপনারা অ্যাড করে নিন, যে ধরে নেন যে অপশন ই, এখানে 7 লেখা আছে, ঠিক আছে? দেখেন, এগুলো হচ্ছে মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন, আপনারা বিসিএস পরীক্ষা দেন সেগুলোতে আসে। যে এম ইজ এ গার্ল অ্যান্ড হ্যাজ দ্য সেম নাম্বার অফ ব্রাদার্স অ্যাজ সিস্টার্স। এন ইজ এ বয় অ্যান্ড হ্যাজ twice as many sisters as brothers. M and N are the children of Q. How many children does Q have? এখানে খেয়াল করে দেখেন, প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে এম হচ্ছে একজন বালিকা যার সমান সংখ্যক ভাই বোন আছে। কথা বুঝছেন? এম হচ্ছে একজন মেয়ে যার ভাই যতগুলো, বোনের সংখ্যাও ঠিক ততগুলো। তারপরে বলতেছে যে এন হচ্ছে একজন বালক যার বোনের সংখ্যা হবে ভাইয়ের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ ভাই যতগুলা বোনের সংখ্যা হবে তার দ্বিগুণ। তারপর বলতেছে যে এম অ্যান্ড এন আর দ্য চিলড্রেন অফ কিউ। এই এম আর এন হচ্ছে কিউ এর সন্তান। জিজ্ঞাসা করছে যে হাউ মেনি চিলড্রেন ডাজ কিউ হ্যাভ, তাহলে কিউ এর সন্তানের সংখ্যা কত, কিউ এর মোট কতজন সন্তান আছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে ধরেই নিচ্ছি যে কিউ হচ্ছে এখানে তাদের পিতা, আর এই যে এম, এম হচ্ছে আমার এই যে গার্ল একটা সন্তান, আর এই যে এন, এইটা হচ্ছে তাদের আরেকটা সন্তান, সেটা কি বয়, ঠিক আছে? এখন প্রশ্নে যা বলছে আমরা সে অনুযায়ী চিন্তা করব। আমাকেও বলতেছে যে এই যে এম, এম এর সমান সংখ্যক ভাই আছে, সমান সংখ্যক বোন আছে, অর্থাৎ এম এর ভাই যতগুলা থাকবে বোনও ততগুলা থাকবে। আর এন এর কথা বলা হচ্ছে যে এন এর ভাই যতগুলা আছে বোনের সংখ্যা হবে তার দ্বিগুণ। তাহলে আমি যদি বলি, আমি যদি এরকম চিন্তা করি যে ভাই এখানে আমি ধরেই নিচ্ছি যে এন, এন এর এই যে বি1, এটা হচ্ছে এক ভাই, ঠিক আছে? আবার এই যে বি2, এটা হচ্ছে এক ভাই। এন এর 2 ভাই ধরে নিলাম, এক হচ্ছে বি1 আর একটা হচ্ছে বি2। এখন প্রশ্নে আমাকে কি বলতেছে, প্রশ্নে আমাকে বলা হচ্ছে যে এই যে এম, এম এর যতগুলা ভাই থাকবে ততগুলা বোন থাকবে। তো এই এন তো এম এর ভাই, তাহলে এম এর ভাই কতজন হচ্ছে, এন একজন, এই যে একজন, এই যে একজন, 3জন ভাই। তাহলে এই এম এর এখন 3টা বোন লাগবে। তো আমি ধরে নিচ্ছি যে একটা বোন হচ্ছে S3, একটা বোন হচ্ছে S2, আর একটা বোন হচ্ছে S1। এখন দেখেন শর্ত মিলে গেছে যে এম এর যতগুলো বোন থাকবে ততগুলো ভাই থাকবে। তো এই এম এর দেখেন 1 2 3টা বোন আছে, ভাই কয়টা আছে, এই যে 1 2 3টা ভাই আছে। প্রথম শর্তে আমরা পাশ করছি। দ্বিতীয় শর্তে বলা হচ্ছে যে এন এর যতগুলো ভাই থাকবে তার দ্বিগুণ বোন থাকবে। তাহলে এন এর ভাই কয়জন, এই যে একজন, এই যে একজন, 2জন। তাহলে 2 এর দ্বিগুণ কত, 4, 4জন বোন থাকা লাগবে। তাহলে এন এর কি বোনের সংখ্যা 4 আছে? আপনি বলবেন যে হ্যাঁ আছে। এই যে একজন, এই যে একজন, এই যে একজন, এই যে একজন, এই যে 4জন বোন আছে। তাহলে এই যে কিউ, কিউ এর টোটাল সন্তান কয়টা হলো? আপনি বলবেন যে কিউ এর টোটাল সন্তান হচ্ছে 7জন, কারণ এখানে এরা আছে 4 বোন আর এখানে এরা আছে 3 ভাই। এই যে 4 বোন আর 3 ভাই মিলে কিউ এর টোটাল সন্তানের সংখ্যা হচ্ছে 7জন। অপশন ই 7 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? এগুলা আসলে ওইভাবে সমাধান করার কিছু নাই, এগুলা হচ্ছে মানে আপনি আসলে লজিক খাটায় কিভাবে চিন্তা করবেন এগুলোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এগুলার কোনো সূত্র নাই, কোনো কিছু নাই, মানসিক দক্ষতার মতো মতো আর কি এগুলা।
পরেরটাতে চলে যান 3 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ দ্য ফ্লোর অফ অ্যান অডিটোরিয়াম ইজ 600 স্কোয়ার মিটার, হাউ মেনি আনব্রোকেন টাইলস অফ ডাইমেনশন 10 by 30 স্কোয়ার সেন্টিমিটার উইল বি রিকোয়ার্ড টু কাভার দ্য ফ্লোর কমপ্লিটলি। বলতেছে যে 600 বর্গ মিটারের একটা মেঝে আছে, যেটা যদি আমি টাইলস দিয়ে আবৃত করতে চাই, ঢেকে দিতে চাই, তাহলে আমার কতগুলো টাইলস লাগবে, এবং এখানে টাইলসের মানে ক্ষেত্রফলটাও দেওয়া আছে যে 10 by 30 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, সো এখানে নাম্বার অফ টাইলস বের করতে হবে, যে নাম্বার অফ টাইলস কত। ঠিক আছে, নাম্বার অফ টাইলস বের করতে গেলে কি করতে হবে, এই যে এরিয়া অফ দ্য ফ্লোর, এরিয়া অফ দ্য ফ্লোরকে আমরা কি করব, এরিয়া অফ দ্য টাইলস, এরিয়া অফ দ্য টাইলস দিয়ে ভাগ করে দিব, তাইলে আমাদের কাজ শেষ। তাহলে ফ্লোরের এরিয়াটা কত, আপনি বলবেন যে ভাই ফ্লোরের এরিয়া দেওয়া আছে 600 স্কোয়ার মিটার, ওকে আমি 600 লিখলাম। আর টাইলসের ক্ষেত্রফল কত, এটাও প্রশ্নে দেওয়া আছে যে 10 × 30, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে যে ওপরের এইটা লেখা আছে বর্গ মিটারে, আর নিচের টাইলসের ক্ষেত্রফল লেখা হয়েছে বর্গ সেন্টিমিটারে। তাহলে এখানে একটা কাজ আপনাকে এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে যে এই বর্গ মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে দিতে হবে। তো সেন্টিমিটারে কনভার্ট করে দেওয়ার জন্য আমরা কি করব, এই যে এটার সাথে আমরা 2 বার 100কে গুণ করে দিব, তাহলে এটা কি হয়ে যাবে, বর্গ সেন্টিমিটার হয়ে যাবে, নিচেরটাও তখন আমার কি হবে, বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। এখন আপনি ক্যালকুলেশন করেন, এই শূন্য কেটে দেন, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেন, 3 এই 6-এর ভিতরে কতবার যাবে, 2 বার যাবে। 100 আর 100 গুণ করলে 10,000, 10,000-এর সাথে 2 গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব যে এখানে টোটাল টাইলস লাগবে হচ্ছে 20,000টি। এগুলো সহজ জিনিস। পরেরটাতে চলে যান 4 নাম্বার। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে দ্য এভারেজ ডেইলি ওয়েজ অফ 10 ওয়ার্কার্স ইজ টাকা 400, ইফ দ্য লোয়েস্ট ওয়েজ ইজ টাকা 300, হোয়াট ইজ দ্য পসিবল ম্যাক্সিমাম ওয়েজ ইন টাকা। এই প্রশ্নটা অনেকবারই আসছে, অনেক জায়গায় আসছে। এখানে বলা হচ্ছে যে 10 জন লোকের গড় মজুরি হচ্ছে 400 টাকা, যদি সবচেয়ে মানে সর্বনিম্ন মজুরি যদি 300 টাকা হয়, তাহলে সম্ভাব্য সর্বোচ্চ মজুরি কত হতে পারে, তাহলে খেয়াল করেন 10 জন মানুষের গড় মজুরি যদি 400 টাকা হয়, তাহলে 10 জন মানুষের টোটাল মজুরি কত হবে, আপনি বলবেন যে ভাইয়া 400 × 10 ইজ ইকুয়াল টু 4,000 টাকা হবে, 4,000 টাকা হবে। এরপরে বলতেছে যে ভাই সর্বনিম্ন মজুরি যদি 300 টাকা হয়, তাহলে সর্বোচ্চ মজুরি কত হইতে পারে। আপনি একটা জিনিস সবসময় মাথায় খেয়াল রাখবেন, যে আপনাকে যদি সর্বোচ্চ মজুরি বের করতে বলে, তাহলে এই 10 জনের মধ্যে একজন ব্যতীত বাদ বাকি যারা থাকবে তাদের মজুরিটাকে সর্বনিম্ন ধরলেই আমরা সর্বোচ্চ মজুরি কত সেটা বের করতে পারবো। তো 10 জনের ভিতরে একজন সর্বোচ্চ মজুরি পাবে, তার মানে বাকি যেই 9 জন থাকবে এরা সর্বনিম্ন মজুরি পাবে। তাহলে এই 9 জনের প্রত্যেকে সর্বনিম্ন মজুরি যদি 300 টাকা করে পায়, তাহলে এই 9 জনের টোটাল কত টাকা পাবে, আপনি বলবেন যে ভাইয়া 2,700 টাকা পাবে। তাহলে সর্বোচ্চ মজুরি প্রাপ্ত যিনি, তিনি কত টাকা পাবেন, আপনি বলবেন যে ভাই 10 জনের টোটাল মজুরি হচ্ছে আমার এখানে 4,000 টাকা, যার ভিতরে 9 জনের সর্বনিম্ন মজুরি 2,700 টাকা, তাহলে একজন মানুষ সর্বোচ্চ কত মজুরি পাবে, এই 4,000 থেকে 2,700 বাদ দিলেই উত্তর পেয়ে যাব 1,300 টাকা। এগুলা বারবার রিপিট হবে, ঠিক আছে, বিআইবিএম পরীক্ষা নিলেই রিপিট করবে, অলরেডি অনেকবার আসছে।
পরেরটাতে চলে যান 5 নাম্বার। দেখেন এটাও মানসিক দক্ষতার প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে রুবিস হাইট ইজ 5 feet 2 inch, অ্যানা ইজ টলার দেন রুবি বাট শি ইজ নট টলার দেন পামেলা, পামেলা ইজ শর্টার দেন হার কাজিন রনি বাট শি ইজ নট শর্টার দেন রুবি, হু ইজ দ্য টলেস্ট ইন দ্য গ্রুপ। দেখেন এগুলো সহজ জিনিস। বলতেছে যে রুবির হাইট হচ্ছে 5 feet 2 ইঞ্চি, অ্যানা ইজ টলার দেন রুবি, তার মানে হচ্ছে এই যে অ্যানা সে রুবির চেয়ে লম্বা। ওকে ফাইন। তারপরে বলতেছে বাট কিন্তু শি ইজ নট টলার দেন পামেলা, শি ইজ নট টলার দেন পামেলা, তার মানে এই যে শি বলতে বোঝানো হচ্ছে এই অ্যানা পামেলার চেয়ে লম্বা নয়, তার মানে পামেলাই আপনার অ্যানার চেয়ে লম্বা হবে, পামেলা অ্যানার চেয়ে লম্বা হবে। তারপরে বলতেছে যে পামেলা ইজ শর্টার দেন হার কাজিন রনি, পামেলা আবার তার কাজিন আছে একটা রনি, তার চেয়ে খাটো, বাট কিন্তু শি ইজ নট শর্টার দেন রুবি, কিন্তু সে রুবির চেয়ে খাটো নয়, মানে এই পামেলার কথা বলা হচ্ছে যে এই পামেলা রুবির চেয়ে খাটো নয়। তারপরে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হুইজ দ্য টলেস্ট ইন দ্য গ্রুপ, তাহলে এই গ্রুপের মধ্যে সবচেয়ে লম্বাকে, তাহলে সবচেয়ে লম্বা এখানে দেখা যাচ্ছে কাকে, রনিকে, তাহলে এই রনি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন পড়ার সাথে সাথে উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে, জটিলতার কিছু নেই। পরেরটাতে চলে যান 6 নাম্বার। দেখেন 6 কি বলা হচ্ছে যে এ ক্লক সিন থ্রো আ মিরর শোজ 3:15, হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম শন বাই দ্য ক্লক। এগুলা এই যে এগুলো মানসিক দক্ষতার মধ্যেই বলা চলে। ওই যে বিসিএস পরীক্ষায় মানসিক দক্ষতা এগুলো কিন্তু আসে যে মানে একটা ঘড়ির সময় আপনার আয়নায় দেখা যাচ্ছে এত, তাহলে সঠিক সময়টা কত, এই জিনিসগুলা বিসিএস এর যে কোনো গাইড বই খুললেই দেখবেন যে বিভিন্ন কোম্পানির বইয়ে বিভিন্ন রকম মানে স্ট্র্যাটেজি দেওয়া আছে, টেকনিক দেওয়া আছে, এই টেকনিকগুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এগুলা খুবই সহজ জিনিস। এখানে যে প্রশ্নে বলা হচ্ছে যে আয়নায় দেখা গেল যে একটা ঘড়িতে 3:15 বাজে, আয়নায় দেখাচ্ছে যে একটা ঘড়িতে 3:15 বাজে, তাহলে ঘড়িটাতে প্রকৃতপক্ষে কয়টা বেজেছিল, অর্থাৎ ঘড়িটাতে সঠিক সময় কত সেটা বের করেন। দেখেন এই বইগুলোতে একটা খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি দেওয়া আছে যে আপনি আয়নাতে যেই সময়টা দেখাচ্ছে, আয়নাতে দেখা যাচ্ছে কত, 3:15 বাজে, এই 3:15কে আপনি কি করবেন, কিছুই করতে হবে না, যে আপনি যদি অ্যাকচুয়াল টাইম বের করতে চান তাহলে আয়নায় যেই সময়টা দেখা যাচ্ছে এই সময়টাকে কি করতে হবে, জাস্ট 11.60 থেকে ভাগ করে দিতে হবে, 11.60 থেকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে, তাহলে আপনার রিয়েল টাইমটা কত এইটা আপনি বের করতে পারবেন, ঠিক আছে। এইগুলো জাস্ট টেকনিক টাইপের প্রশ্ন। তাহলে 60 থেকে 15 বাদ দিলে এই যে 45, 11 থেকে 3 বাদ দিলে এই যে 8, তার মানে 8:45 বাজবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। মানে ঘড়ি আয়নাতে যে সময়টা দেখা যাচ্ছে এই সময়টাকে জাস্ট আপনি 11.60 থেকে বিয়োগ করে দিলে আপনার প্রকৃত সময় কত বের করতে পারবেন। পরেরটাতে চলে যান 7 নাম্বার। দেখেন এই যে এই প্রশ্নটা আমার স্পষ্ট মনে আছে, এই প্রশ্নটা অনেকেই ভুল উত্তর দিয়ে আসছে, মানে জাস্ট এক্সাইটমেন্টে, ঠিক আছে। এই প্রশ্নটার উত্তর অনেকে ওই সময় ভুল দিয়ে আসছে শুধুমাত্র এক্সাইটমেন্টে, মানে সবাই ম্যাক্সিমাম যতজনের সাথে আমি কথা বলছি ওরা বলছে ভাই এই প্রশ্নটা আমি পারতাম, আমি করছি ঠিকই কিন্তু ভুল দাগে আসছে, অর্থাৎ ওরা ভুল বশত এই প্রশ্নের উত্তর 5/4 দিয়ে আসছে, ঠিক আছে। উত্তর 5/4ই হবে কিন্তু আগে একটা মাইনাস হবে, মানে নেগেটিভ 5/4 হবে। ম্যাক্সিমামই অতি উত্তেজনা এই জিনিসটা দিয়ে আসছে।
বুঝতে পারছেন? দেখেন, এখানে কিছুই করা লাগবে না, আপনাকে সবকিছু দেয়া আছে। এখানে আপনাকে সবকিছু দেয়া আছে, যে এই যে বলতেছে যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1/3, এইটার মানে হচ্ছে ভাই এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 3, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান আমাকে দেওয়া আছে। তারপরে আমাকে বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত। তো এক্স এর মান যদি 1 হয়, তাহলে এই যে 1 এর উপর স্কোয়ার করলে 1ই পাবো, 3 এর উপর স্কোয়ার করলে কত পাবো, 9 পাবো। ঠিক আছে? তারপরে দেখেন 1 এর উপর স্কোয়ার করলে 1 পাবো, 3 এর উপর স্কোয়ার করলে কত পাবো, 9 পাবো। তাহলে এখানে 9 আর 1 10, আর নিচে কত, 9 থেকে 1 বিয়োগ করলে -8। এইটাকে ওরা বলতেছে যে মাইনাস 2 দিয়ে ভাগ করে দিলে এই যে 5, 2 দিয়ে ভাগ করে দিলে এই যে 4, অর্থাৎ -5/4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে। বোঝা গেছে? এটা উত্তর হবে না, বি উত্তর হবে না, উত্তর হবে অপশন ডি। সো একটু চিন্তা ভাবনা করে আস্তে ধীরে দাগ দিতে হবে প্রশ্নে, মানে বৃত্ত ভরাট করতে হবে দেখে শুনে। যে কোনো ভ্যালু, যে কোনো, যা বললাম তো যে আয়নাতে যাই যেই সময়টা দেখা যাবে সেটা থেকে সেটাকে আপনি 11.60 থেকে বাদ দিয়ে দিলে অ্যাকচুয়াল টাইম কত এটা বের করতে পারবেন। যে কোনো সময় 10টা, 11টা, 12টা, 10টা 20, 10টা 25, 7:30, 8:45, যা ইচ্ছা তা। দেখেন, এই ম্যাথ অনেকে ওই যে সূত্র টুত্র প্রয়োগ করবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস, এগুলো জাস্ট মানে অযথা, ওগুলো করার দরকার নাই। মানে এই 7 নম্বর প্রশ্নের কথা বলতেছি ভাই। এখানে তো দেওয়াই আছে, এখানে তো আমি তো নামাই নাই কোনো কিছু থেকে, এখানে তো দেওয়াই আছে। প্রশ্নটা দেখেন না, এই যে প্রশ্নটা একটু দেখবেন না আপনারা, প্রশ্ন তো দেওয়াই আছে। মানে কে ধরলাম কেন, এটার কোনো উত্তর আছে? প্রশ্ন দিয়ে রাখছে, আমি কেন ধরবো? প্রশ্নই আমাকে বলতেছে যে এটা সমান এত, প্রশ্ন আমাকে বলে দিচ্ছে, আমি ধরবো কেন? 8 নম্বরে চলে যান। এগুলো অনেকে যে মানে এখনো যে জটিল করবে বিষয়টা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এটা ভাঙবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাঙবে, ওইগুলো করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, আলটিমেটলি সময় নষ্ট হবে। ঠিক আছে? যে জিনিসটা সহজ সেই জিনিসটাকে সহজেই চিন্তা করতে হবে। বারবার বলতেছি যে মানে কেনর প্রশ্ন অনেক সময় মানে করা ভালো, আবার অনেক সময় করা ভালো না। কারণ বিষয়টা হচ্ছে যে আপনি যত প্যাচ লাগাবেন তত প্যাচ লাগবে। যে জিনিসটা একদম দেখা যাচ্ছে পানির মতো সহজ, মানে সহজ স্বচ্ছ, সেই জিনিসটাকে ওইভাবে চিন্তা করতে হবে। দেখেন, এটার উত্তর বলেন যে হোয়াট ইজ দ্য টোটাল সাম অফ অল দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ প্যারালালোগ্রাম। সামান্তরিকের অন্তকোণের সমষ্টি কত? এটা আমরা সবাই জানি। ঠিক আছে? সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ। সামান্তরিক কি? একটা চতুর্ভুজ, আর চতুর্ভুজের অন্তকোণের সমষ্টি কত হয়? 4। চতুর্ভুজের 4টা কোণ থাকে, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, তার মানে অন্তকোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। অপশন সি। সে 9 নম্বরে চলে যান। দেখেন, 9 কি বলা হচ্ছে যে দ্য ডায়ামিটার অফ দ্য ড্রাইভিং হুইল অফ এ বাস ইজ 140 সেন্টিমিটার। হাউ মেনি রেভলিউশনস পার মিনিট মাস্ট দ্য হুইল মেক ইন অর্ডার টু কিপ আ স্পিড অফ 66 কিলোমিটার/আওয়ার। বলতেছে যে একটা হুইল মানে তো চাকা, তাই না? বলতেছে যে একটা চাকার ডায়ামিটার দেওয়া আছে 140 সেন্টিমিটার, তো ঘন্টায় 66 কিলোমিটার যেতে প্রতি মিনিটে চাকাটা কতবার ঘুরবে। কথা বুঝছেন? একটা গাড়ি আছে, বাস, বাসের চাকা, এই বাসের চাকার যেই ডায়ামিটারটা বলতেছে বা ব্যাস যেটা, সেটা কত বলতেছে? এটা 140 সেন্টিমিটার বলতেছে। তো আমাদেরকে বলতেছে যে ওই গাড়িটা বা ওই বাসটা 66 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তো 1 মিনিটে চাকাটা কতবার ঘুরবে এটা বের করেন। চাকাটা 1 মিনিটে কতবার ঘুরবে এইটা আমাদের বের করতে হবে। দেখেন, 1 মিনিটে কতবার ঘুরবে এটা বের করার আগে বেশ কিছু কাজ করতে হবে। আগে আমাকে জানতে হবে ওই চাকার পরিধি কত। চাকা গোলাকার না বৃত্তাকার? না, চাকাটা কি হয়?
গোল হয়। গোল মানে কি? চাকার শেপটা হচ্ছে বৃত্তাকার। তাহলে ওই চাকাটার পরিধি কত এটা আমার জানা লাগবে। সো বৃত্তের পরিধি কত? আপনি বলবেন যে ভাইয়া বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তো এখানে আর এর মান তো জানি না, মানে ব্যাসার্ধ কত সেটা জানি না। তো আমি গতকালকে আমি ক্লাসে বলছি এগুলা, যে এই যে ডায়ামিটার এটা আপনার দেওয়া আছে প্রশ্নে, সেটা কত? 140 সেন্টিমিটার। সো ডায়ামিটার থেকে আমরা চাইলে রেডিয়াস বের করতে পারি কিভাবে? জাস্ট এই ডায়ামিটারটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা রেডিয়াস পেয়ে যাবে কত? এই যে 70×40। তাহলে চাকার পরিধি কত এটা বের করতে পারবো। এই যে 2 লিখলাম, পায়ের মান হচ্ছে 22/7, এটা আমরা সবাই জানি। আর আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস কত? এই যে 70। 7 এটার ভিতরে কতবার যাবে? 10 বার। 22 10 220, 220 দুগুণে কত? এই যে 440 সেন্টিমিটার। এটা হচ্ছে আপনার চাকার পরিধি। ঠিক আছে, এটা হচ্ছে চাকার পরিধি। একটা বিষয় ফয়সালা করলাম। এখন আসেন, এখন আমাকে বলতেছে যে ওই গাড়িটা প্রতি ঘন্টায় 66 কিলোমিটার পথ যাবে। প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টা মানে কত? 60 মিনিট। 60 মিনিটে সে 66 কিলোমিটার যাবে। 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 66 কিলোমিটার সমান সমান কত? আপনি বলবেন যে ভাই এই যে 66-র সাথে 1000 গুণ করলে এটা 66,000 মিটার হয়ে যাবে। এবং যেহেতু এই যে চাকার পরিধি আমরা সেন্টিমিটারে প্রকাশ করছি বা দেওয়াই ছিল সেন্টিমিটারে, সো আমরা এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে দিব। এই যে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করব, প্রথমে 66 কিলোমিটার ছিল, 1000 গুণ করে মিটারে কনভার্ট করলাম। এখন আমরা এটার সাথে আরো 100 যখন গুণ করে দিব, তখন এটা কি হয়ে যাবে? সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে গাড়িটা 60 মিনিটে যাবে কত? এই যে 66 লেখে 3 আর 2 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, এত মিটার যাবে, মানে এত সেন্টিমিটার যাবে, এত সেন্টিমিটার যাবে। তাহলে 60 মিনিটে যদি এত দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 মিনিটে কত দূর যাবে? কারণ আমাকে 1 মিনিটে কতবার ঘোরে এটা বের করতে হবে। তাহলে 60 মিনিটে এত দূর যায়, তাহলে 1 মিনিটে কত দূর যাবে? দেখেন 1 মিনিটে কত দূর যায়। তাহলে এই যে 66, 1 2 3 4 5, নিচে আমরা এই যে 60 দিয়ে ভাগ করে দিব, শূন্য শূন্য কেটে দেন, 6, এটার ভিতরে যাবে হচ্ছে 11 বার। তাহলে 2 4, অর্থাৎ 11,000 সেন্টিমিটার। 11,000 সেন্টিমিটার যাবে 1 মিনিটে। তাহলে গাড়িটা 1 মিনিটে যদি 11,000 সেন্টিমিটার চায়, তাহলে কতবার ঘুরবে? 1 মিনিটে 11,000 সেন্টিমিটার যাচ্ছে, তার মানে ওই চাকাটা কতবার ঘুরতেছে? আপনি বলবেন যে ভাই এটা এখন বের করা খুব ইজি। এই যে আমি যত দূর যাচ্ছি 1 মিনিটে, অর্থাৎ 11,000 সেন্টিমিটার যাচ্ছি 1 মিনিটে, আর চাকার পরিধি আমার কত? এই যে 440 বের করে রাখছি, এই 440 দিয়ে আমরা যখন এই 11,000কে ভাগ করে দিব, তখনই আমি বুঝতে পারবো যে ওই চাকাটা আমার কতবার ঘুরবে। তাহলে এই শূন্য কেটে দেন। এখন আমরা যদি 11 দিয়ে ভাগ করি, এটার ভিতরে যাবে 4 বার। 11 দিয়ে ভাগ করলে এটার ভিতরে যাবে 100 বার। এখানে কি ভুল করলাম? শূন্য শূন্য কাটলাম, তাহলে 2 4, এখানে আরেকটা শূন্য হবে। হ্যাঁ, এখানে এই যে একটা শূন্য কম হয়ে গেছে, এখানে একটা শূন্য কম হয়ে গেছে। তাহলে এখানে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। তাহলে 4 এই 1000-এর ভিতরে কতবার যাবে? 250 বার যাবে। তার মানে ওই চাকাটা ঘুরবে কতবার? এই যে 250 বার, অপশন বি। চাকাটা ঘুরবে কতবার? 250 বার। আরে এগুলো ওই যে আমরা ক্লাস 8 9-এ আমাদের বই ছিল না, এই টাইপের ম্যাথ, ওইগুলাই আর কি। এগুলো তো ওই যে পরে সরকার এসে উঠায় মুঠায় দিল, আগের বই ছিল এগুলো। মানে ঐকিক নিয়মের মধ্যে পাওয়া যেত এইগুলা, ঐকিক নিয়মের মধ্যেই ম্যাথগুলো দিয়ে দিত আমাদেরকে। তো চাকাটা ঘুরবে হচ্ছে 250 বার। দেখেন এখানে আগে আপনাকে কিছু বিষয় মানে ক্লিয়ার করে নিতে হবে, বা কিছু বিষয় সম্বন্ধে একটু পরিষ্কার ধারণা রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে এই যে এককগুলো এখানে দেওয়া আছে সেন্টিমিটার, এখানে দেওয়া আছে কিলোমিটার। সো আপনাকে এই জিনিসগুলো আগে একটু সাইজ করে নিতে হবে।
কারণ আপনি কখনোই এই কিলোমিটার সেন্টিমিটারের হিসাব করতে পারবেন না, মানে একটার সাথে আরেকটা হিসাব করতে পারবেন না। তার মানে এককগুলো আপনার সেম হওয়া লাগবে, এককগুলো আপনার সেম হওয়া লাগবে। সো আমরা এখানে এই কাজটাই করছি, যে এখানে বলতেছে যে এই বাসটা 66 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। 66 কিলোমিটার পার আওয়ার বেগে চলে মানে কি, 1 ঘন্টায় এই বাসটা 66 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 1 ঘন্টা মানে কত, কয় মিনিটে 1 ঘন্টা হয়? আপনি বলবেন যে 60 মিনিটে 1 ঘন্টা হয়। তার মানে 1 ঘন্টায় 66 কিলোমিটার যাওয়া যেই কথা, 60 মিনিটে 66 কিলোমিটার যাওয়াও সেই একই কথা, কারণ 1 ঘন্টার 60 মিনিটের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা, যেহেতু প্রশ্নে আমাকে বলতেছে যে ওই চাকাটা 1 মিনিটে কতবার ঘুরবে, এই যে দেখেন পার মিনিট, 1 মিনিটে কতবার ঘুরবে, সো আমরা ওই জন্য এই ঘন্টাকে মিনিটে কনভার্ট করে দিছি বা মিনিট হিসেবে চিন্তা করতেছি। এই জন্য আমি বারবার বলে দিচ্ছি এখানে যে 60 মিনিটে গাড়িটা 66 কিলোমিটার পথ যায়, 66 কিলোমিটার। তো কিলোমিটারকে প্রথমে আমি মিটারে কনভার্ট করছি, তার জন্য 66-র সাথে 100কে গুণ করে দিয়ে মিটারে কনভার্ট হয়ে গেছে। তারপরে আমরা কি করছি, এইটার সাথে আবার 100কে গুণ করে দিয়ে এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করছি। তাহলে 60 মিনিটে গাড়িটা কত দূর যাবে, এই যে 66 লক্ষ সেন্টিমিটার যাবে, 66 লক্ষ সেন্টিমিটার যাবে 60 মিনিটে। কিন্তু আমার দরকার 1 মিনিটে কত দূর যায় সেটা, 1 মিনিটে কত দূর যাবে সেটা আমার টার্গেট। তাহলে 60 মিনিটে এত যায়, তাহলে 1 মিনিটে কত যাবে, এই যে 60 দিয়ে ভাগ করে দিলে আমরা 1 মিনিটের দূরত্ব বের করতে পারি, যে এখানে 1,10,000 মিটার যাবে, 1,10,000 সেন্টিমিটার যাবে 1 মিনিটে। এরপরে আসেন, 1,10,000 সেন্টিমিটার যদি 1 মিনিটে যায়, আমাকে বলছে যে 1 মিনিটে চাকা ঘুরবে কতবার, তার মানে চাকা ঘুরে ঘুরেই তো 1,10,000 সেন্টিমিটার যাবে, তাই না? চাকা ঘুরে ঘুরেই তো সে 1 মিনিটে 1,10,000 সেন্টিমিটার পথ, 10,000 সেন্টিমিটার পথ পাড়ি দিবে। তাহলে আমাকে দেখতে হবে যে চাকাটা যে ঘুরবে, চাকার পরিধিটা লাগবে, চাকার পরিধি লাগবে না, চাকার পরিধি লাগবে। তো চাকা হচ্ছে বৃত্তাকার, সো বৃত্তের পরিধির দরকার। সো বৃত্তের পরিধি কত, সারকামফারেন্স কত, এই যে 2πr। এখন আপনি বলবেন যে ভাই 2 তো দেওয়াই আছে, পায়ের মান জানি 22/7, কিন্তু রেডিয়াস জানি না, রেডিয়াসটা জানি না। রেডিয়াস বের করা কোনো ইস্যুই না, কারণ প্রশ্নে আমাকে বলে দিছে যে ভাই ওই চাকার যে এই যে ডায়ামিটার বা ব্যাস সেটা কত, 140 সেন্টিমিটার। আর আমরা গত ক্লাসেই শিখছি যে ডায়ামিটার থাকলে সেটাকে রেডিয়াসে নিয়ে আসতে গেলে কি করতে হয়, জাস্ট 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তো 140কে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা এই যে আমরা রেডিয়াসটা পেয়ে গেছি। তাহলে এই যে রেডিয়াসটা পেয়ে গেলাম 70। তারপরে আমরা চাকার পরিধি কত বের করলাম, 440 সেন্টিমিটার বের করলাম, 440 সেন্টিমিটার। অর্থাৎ এইটা যদি একটা চাকা হয়, অর্থাৎ এই যে পুরো চাকাটা, এই পুরো চাকাটার এই যে পরিধি, অর্থাৎ যেটাকে আমরা বলি পরিসীমা, পেরিমিটার, ঠিক আছে, এই পেরিমিটারটা কত, 440 সেন্টিমিটার। এখন চাকাটা কতবার ঘোরে এইটা বের করার জন্য চাকাটা 1 মিনিটে, চাকা মানে গাড়ি, ঠিক আছে, ওই চাকাটা বা গাড়িটা 1 মিনিটে যত দূর যাচ্ছে সেই সেই দূরত্বটাকে আমরা এই চাকার পরিধি দিয়ে ভাগ করে দিলেই উত্তর বের করতে পারবো। এখানে আমরা সেম কাজটাই করছি, যে চাকাটা 1 মিনিটে যাবে হচ্ছে আপনার 1,10,000 সেন্টিমিটার পথ, আর চাকার পরিধি কত, এই যে 440, এই চাকার পরিধি দিয়ে এইটাকে ভাগ করলেই আপনি উত্তর পেয়ে যাবেন। 0 0 কেটে দেন, 11 এটার ভিতরে যাবে হচ্ছে 1,000 বার, 11 এটার ভিতরে 4 বার, 4 1,000-এর ভিতরে যাবে হচ্ছে 250 বার। তাহলে এই যে তাহলে চাকাটা ঘুরবে কতবার, 250 বার। অর্থাৎ চাকাটা যখন এইভাবে 250 বার ঘুরবে, 250 বার যখন ঘুরে ঘুরে 1 মিনিট পথ অতিক্রম করলে এই যে 1,10,000 সেন্টিমিটার পথ পারি হয়ে যাবে। বোঝা গেছে? সো উত্তর হচ্ছে 250 বার। পরেরটাতে চলে যান। এই যে দেখেন পেরিমিটার বলতে বলতে পেরিমিটারের ম্যাথ চলে আসছে। দেখেন 10 নম্বরে বলতেছে যে দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 20 সেন্টিমিটার। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার। ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 6 সেন্টিমিটার,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, দেন ইটস ব্রেথ উইল বি, তাহলে এটার মানে আয়তক্ষেত্রের প্রস্থটা কত? গতকালকে বলছি যে আয়তক্ষেত্রের পেরিমিটার হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এই পেরিমিটারটা কত দেওয়া আছে? এই যে 20 দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি যে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত পাওয়া যাবে? এই যে 2 দিয়ে 20কে ভাগ করলে এই যে 10 পাওয়া যাবে। সো এই প্রশ্নে আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাও দেওয়া আছে কত? 6, তাহলে 6 + b ইজ ইকুয়াল টু যদি 10 হয়, আমাকে জিজ্ঞাসা করছে যে প্রস্থ কত, তাহলে প্রস্থ কত? 10 থেকে 6 বাদ দিলে এই যে 4, কোথায় আছে? এতে আছে। তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? 4 সেন্টিমিটার হবে। দুই হাজার 24-25 মানে এই হাসিনার পতনের পর থেকে যত সভা সমিতি হচ্ছে, আর যত কনসার্ট হচ্ছে, আর যত মানুষের বিয়ে হচ্ছে, এত কিছু আমি জীবনেও দেখি নাই। মানে এবার এত মানুষের বিয়ে হচ্ছে, এটা আমার লাইফ টাইমে আমি কখনোই দেখি না যে শীতের মধ্যে এত বেশি বিয়ে হয়। আবার যে পরিমাণ মানে সভা তো আপনারা বোঝেন, ঠিক আছে, ইসলামিক জালসা, যে পরিমাণ ইসলামিক জালসা হচ্ছে প্রত্যেকটা দিন, প্রত্যেক দিন ইসলামী জালসা হচ্ছে বিভিন্ন জায়গায়, বৃহস্পতিবার শুক্রবার শনিবার একদম মানে কঠিন অবস্থা। আসেন 11 নম্বর আসেন। দেখেন 11তে কি বলতেছে যে এ ম্যান ইজ ইন নিড অফ মানি ফর 120 ডেজ। এই 120 ডেজ মানে হচ্ছে 4 মান্থস, ঠিক আছে, 120 ডেজ মানে হচ্ছে 4 মাস। হি আস্কড দ্য ব্যাংকার অ্যান্ড দ্য ব্যাংকার চার্জড টাকা 360 অ্যাট দ্য রেট অফ 6%, হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট আস্কড ফর। এখানে বলা হচ্ছে যে একজন মানুষ 120 দিনের জন্য কিছু টাকা ধার নেবে, তো সে ব্যাংকের কাছে ধার চাইছে। ব্যাংকার তাকে বলছে যে তোমাকে 6% হার সুদে 360 টাকা সুদ দেওয়া লাগবে। তো ব্যাংকের কাছ থেকে সে মোট কত টাকা ধার চেয়েছিল, অর্থাৎ সে মানে তার প্রিন্সিপালটা কত, সে কত টাকা ধার চাইছিল, এটা বের করতে হবে। দেখেন এগুলোর বেসিক ফর্মুলা আছে। ইন্টারেস্টের যে বেসিক ফর্মুলা আমরা জানি যে ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট মানে হচ্ছে প্রিন্সিপাল ইনটু টাইম ইনটু এই যে রেট পার্সেন্ট, তাই না? সো আমাকে এই ফর্মুলাটা থেকেই আমি যদি এই যে প্রিন্সিপালটা বের করতে চাই, খুব ইজিলি ফাইন্ড করতে পারবো যে আমাকে চাইছে যে প্রিন্সিপালটা কত। তাহলে দেখেন প্রিন্সিপাল কিভাবে বের করবো এখান থেকে, এই এই সূত্র থেকে। এই যে দেখেন ইন্টারেস্ট এই পাশে আছে, লিখলাম। এখানে এই যে রেট পার্সেন্ট, অর্থাৎ আর এর নিচে 100 ছিল, সেই 100কে সমানের বাম পাশে উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। আর এই যে টি আর আর উপরে ছিল, এটা সমানের বাম পাশে যে কি হয়ে যাবে, এই যে নিচে চলে যাবে। জাস্ট এই যে আমরা প্রিন্সিপাল বের করার যে বেসিক ফর্মুলাটা, এইটা দিয়ে এই প্রশ্ন করতে পারি, ঠিক আছে। কোনো কঠিন ইস্যুই না, কারণ সব কিছু দেওয়া আছে। তাহলে খেয়াল করেন, আমরা যদি এই ফর্মুলাটা লাগাই তাহলে আমরা কি বের করতে পারবো? ইন্টারেস্ট মানে প্রিন্সিপালটা বের করতে পারবো। সো ইন্টারেস্ট আমার কত? এই যে ইন্টারেস্ট বলছে যে 360 টাকা আমাকে ইন্টারেস্ট দেওয়া লাগবে, গুণন কত? এই যে বলছে যে গুণন হচ্ছে 100, ঠিক আছে। এরপরে বলতেছে যে টাইম কত? টাইম বলা আছে এখানে কত? 4 মাস। তো এইটাকে বছরে কনভার্ট করে দেওয়ার জন্য আমরা কি লিখবো? 4/12 লিখবো, গুণন রেট পার্সেন্ট কত? এই যে আমাকে রেট পার্সেন্ট প্রশ্নে বলে দেওয়া আছে যে রেট পার্সেন্ট হচ্ছে 6, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করেন, এই যে 360 গুণন 100 গুণন এই 12 ওপরে চলে যাবে, আর এই যে নিচে কত থাকবে? 4 আর 6 থাকবে, ঠিক আছে। তাহলে 12 এই 4 6 24-এর ভিতরে যাবে 2 বার, 2 এই 360-এর ভিতরে যাবে 180 বার। 180 আর 100কে যদি আমরা গুণন করে দেই তাহলে কত পাবো? 180 আর 100-2 শূন্য, অর্থাৎ ওই লোকটা মূলত 18,000 টাকা ধার চেয়েছিল, ঠিক আছে। 18,000 টাকা ধার চাইছিল, এটাই উত্তর, সিম্পল জিনিস।
পরেরটাতে চলে যান। দেখেন এটাও কমন একটা প্রশ্ন, এটাও অনেকবার রিপিট করছে, আবার আসবে, ঠিক আছে। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য এভারেজ মান্থলি ইনকাম অফ পি অ্যান্ড কিউ ইজ 5050, দ্য এভারেজ মান্থলি ইনকাম অফ কিউ অ্যান্ড আর ইজ 6250, and the average monthly income of P and R is 5200. Calculate the monthly income of P. বলতেছে যে P এবং Q এর গড় মাসিক ইনকাম 5050 টাকা, Q এবং R এর গড় মাসিক ইনকাম হচ্ছে 6250 টাকা, P এবং R এর গড় মাসিক ইনকাম হচ্ছে 5200 টাকা। আমাদেরকে হিসাব করতে হবে পির মাসিক ইনকাম কত টাকা, পি মাসে কত টাকা ইনকাম করে এটা বের করতে হবে। ভাই খুব খেয়াল করেন, পি এবং কিউ এই দুইজনের গড় ইনকাম যদি 5050 হয়, টোটাল ইনকাম কত? এই যে 5050 গুণন হচ্ছে 2 ইজ ইকুয়াল টু কত? আপনি বলবেন যে ভাইয়া 10100 টাকা। তারপরে কে আছে? কিউ এবং আর আছে। কিউ এবং আর দুইজনের গড় ইনকাম যদি 6250 টাকা হয়, তাহলে টোটাল ইনকাম কত? আপনি বলবেন যে ভাইয়া 12500 টাকা। তারপরে কে আছে? পি এবং আর আছে। পি এবং আর এই দুইজনের গড় ইনকাম যদি 5200 টাকা হয়, তাহলে টোটাল ইনকাম কত? আপনি বলবেন যে ভাইয়া 10400 টাকা, ঠিক আছে। এখন আমরা যদি সবগুলাকে যোগ করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব দুইটা দুইটা করে আছে এখানে। তাহলে এখানে আমরা পাবো 2p প্লাস 2q প্লাস 2r ইজ ইকুয়াল টু কত? 3 10 30, 32, 32500 আর 500, তার মানে হচ্ছে 33000। এখানে 2কে কমন নিলে এই যে p প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু কত? এই যে 33000। তাহলে এই যে p প্লাস কিউ প্লাস আর সমান সমান কত? 2 দিয়ে 33000কে ভাগ করলে এই যে 16500 পাওয়া যায়, ঠিক আছে। এখন খুব সিম্পল একটা জিনিস, যে আমরা জানি যে পি কিউ এবং আর এই তিনজনের একত্রে মাসিক ইনকাম কত টাকা? 16500 টাকা। আমাকে বের করতে হবে পির ইনকাম কত। সো আমরা কিউ এবং আর এই দুইজনের মাসিক ইনকামটা জানি, যে কিউ এবং আর এই দুইজনের মাসিক ইনকাম হচ্ছে 12500 টাকা। তাহলে পির মাসিক ইনকামটা কত? এটা খুব ইজিলি ফাইন্ড আউট করা যায়। 16500 থেকে 12500 বিয়োগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব যে পির মাসিক ইনকাম হচ্ছে 4000 টাকা। এখানে এটা রিটেন মেথড আসছে, হ্যাঁ। তো বাংলাদেশ ব্যাংকে নাকি কোনো একটা ব্যাংকে রিটেন মেথড আসছে। পরেরটাতে চলে যান, 13 নাম্বার। এটাও মানে কমন জিনিস, এই প্রশ্ন অনেকবার বিআইবিএম করছে, ভবিষ্যতে আবার করবে। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য প্রেজেন্ট রেশিও অফ স্টুডেন্টস টু টিচার at a certain school is 30:1. If the student enrollment were to increases by 50 and the number of teachers were to increases by 5, the ratio of students to teacher would then be 25:1. What is the present number of teachers? দেখেন এখানে বলা হচ্ছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং শিক্ষকের অনুপাত হচ্ছে 30:1। বলতেছে যে সেখানে যদি নতুন করে আরো 50 জন শিক্ষার্থী আপনি ভর্তি করান এবং শিক্ষকের সংখ্যাও যদি 5 জন বৃদ্ধি করেন, তাহলে শিক্ষার্থী এবং শিক্ষকের যে অনুপাত সেটা কত হয়ে যাবে? 25:1 হবে। তো জিজ্ঞাসা করছে যে বর্তমানে শিক্ষকের সংখ্যা কত, এটা বের করেন। প্রথমে গতানুগতিকভাবে করাই, কারণ অনেকেই নতুন আছে। তারপরে আমরা এটাকে ক্রস প্রোডাক্টে করব। মনোযোগ দেন, আমি ধরেই নিচ্ছি যে প্রথমে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30x জন, ঠিক আছে। আর শিক্ষকের সংখ্যাকে আমি ধরে নিচ্ছি x জন। পরবর্তীতে শিক্ষার্থীর সংখ্যা 50 জন বৃদ্ধি পাইছে, অর্থাৎ 30x এর সাথে আরো 50 বৃদ্ধি পাইছে। আর শিক্ষকের সংখ্যা এই x এর সাথে আরো 5 জন বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ার পরে শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাত কত হয়ে গেছে? এই যে 25:1 হয়ে গেছে। 25:1 হয়ে গেছে। এখন ক্যালকুলেশন করেন, তাহলে 1 দিয়ে এটার সাথে আড়াআড়ি গুণ করে দিলে কত হয়ে যাবে?
30x প্লাস 50, আর এটার সাথে আড়াআড়ি গুণ করে দিলে এই যে 25x প্লাস হচ্ছে 125 হয়ে যাবে। তাহলে 30x থেকে 25x বাদ দিলে এই যে 5x পাওয়া যায়, 125 থেকে 50 বাদ দিলে 75 পাওয়া যায়। তাহলে এই যে x এর মান কত, আপনি বলবেন যে x এর মান হচ্ছে 5 পূর্ণাঙ্গ 75 অর্থাৎ 15। তো আমরা প্রথমে কি ধরছিলাম যে শিক্ষকের সংখ্যা কতজন, x জন, সো x এর ভ্যালু কত বেড়েছে, 15। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর কত হবে, 15 হবে, যে বর্তমানে শিক্ষকের সংখ্যা হচ্ছে 15 জন। বোঝা গেছে? এখন আসেন এই প্রশ্নটা বা এই টাইপের প্রশ্ন আমরা মানে এইভাবে করলেও হবে, কোনো সমস্যা নাই, খুব বেশি সময় লাগবে না। তবে সাধারণত আমার যারা স্টুডেন্ট, আমার যারা রেগুলার স্টুডেন্ট, তারা এগুলো এইভাবে করে না। ঠিক আছে? তারা কিভাবে করে, এই যে দেখেন স্টুডেন্ট আর হচ্ছে টিচারের অনুপাতটা কত, এই যে স্টুডেন্ট 30, টিচার হচ্ছে 1। তারপরে বলতেছে যে শিক্ষার্থীর সংখ্যা 50 জন বৃদ্ধি পাবে, শিক্ষকের সংখ্যা 5 জন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পরে শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাত কত হয়ে যাবে, এই যে 25 অনুপাত 1 হয়ে যাবে, 25 অনুপাত 1 হয়ে যাবে। এখন এখানে যে এরকম আমরা আড়াআড়ি গুণ করে দিছি, এখানেও আমরা আড়াআড়ি গুণ করব। এই যে 30-এর সাথে 1 গুণ করব, 25-এর সাথে 1 গুণ করব। 30-এর সাথে 1 গুণ করলে 30 পাওয়া যায়, 25-এর সাথে 1 গুণ করলে 25 পাওয়া যায়। তাহলে 30 থেকে 25 বিয়োগ করে দিলাম সমান। এরপরে কি করব, এই 25-এর সাথে 5 আড়াআড়ি গুণ করে দিব। 5 25-এ কত, 125। এই 50-এর সাথে এই 1কে আড়াআড়ি গুণ করে দিব, 50-একে কত, 50। 30 থেকে 25 বিয়োগ করলে 5, 125 থেকে 50 বিয়োগ করলে 75। তাহলে এই 1 সমান সমান কত হবে, 15। এই যে দেখেন বর্তমানে শিক্ষকের সংখ্যা কত দেওয়া আছে, 1। তাহলে এই 1-এর মান কত, এই যে 15। বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে ক্রস প্রোডাক্ট মেথড। আলহামদুলিল্লাহ। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন এইটাও কমন ম্যাথ, এটাও আসছে। এখানে বলা হচ্ছে কি, 14 নম্বরে বলা হচ্ছে যে এ ওয়ার্কার ইজ হায়ার্ড ফর 7 days, ইচ ডে হি ইজ পেইড 10 টাকা মোর দেন হোয়াট হি ইজ পেইড ফর দ্য প্রিসিডিং ডে অন ওয়ার্ক হবে এখানে। দ্য টোটাল অ্যামাউন্ট হি ওয়াজ পেইড ইন দ্য ফার্স্ট 4 days অফ দ্য ওয়ার্ক ইকুয়ালড দ্য টোটাল অ্যামাউন্ট হি ওয়াজ পেইড ইন দ্য লাস্ট 3 days, হোয়াট ওয়াজ হিজ স্টার্টিং পে। বলা হচ্ছে যে একজন মানুষ কে আপনি 7 দিনের জন্য কোথাও থেকে ভাড়া করে নিয়ে আসছেন, হায়ার করে নিয়ে আসছেন। তো বলা হচ্ছে যে তাকে আগের দিন যত টাকা দিবেন, পরের দিন দিতে হবে আগের দিনের চেয়ে 10 টাকা বেশি। অর্থাৎ আজকে যদি ওই লোকটার পারিশ্রমিক 10 টাকা দেন, আগামীকালকে 10 টাকা বেশি দিতে হবে, অর্থাৎ 20 টাকা দেওয়া লাগবে। তারপরের দিন আরো 10 টাকা বেশি, তারপরের দিন আরো 10 টাকা বেশি। এরকম করে তার প্রতিদিনের ভাড়া বা প্রতিদিনের পারিশ্রমিক আগের দিনের চেয়ে 10 টাকা করে বেশি হবে। তারপরে বলতেছে যে সে প্রথম 4 দিনে যত টাকা পায়, শেষের 3 দিনে ঠিক সমপরিমাণ টাকা পায়। অর্থাৎ প্রথম 4 দিনে তার পারিশ্রমিকের পরিমাণ যা হবে, শেষের 3 দিনের পারিশ্রমিকের পরিমাণও তার তা হবে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ওয়াজ হিজ স্টার্টিং পে, অর্থাৎ সে প্রথম দিন কত টাকা পেয়েছিল এটা বের করেন। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে এরকম যে 7 দিন, অর্থাৎ প্রথম দিনে যদি তাকে এক্স টাকা দেন, দ্বিতীয় দিনে তাকে দিতে হবে 10 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস 10 টাকা। তৃতীয় দিনে দিতে হবে আরো 10 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস 20 টাকা। চতুর্থ দিনে দিতে হবে আরো 10 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস 30 টাকা। পঞ্চম দিনে দেওয়া লাগবে তাকে আরো 10 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস 40 টাকা। ষষ্ঠ দিনে তাকে দিতে হবে আরো 10 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস 50 টাকা। এবং সপ্তম দিনে তাকে দিতে হবে আরো 10 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস 60 টাকা। অর্থাৎ প্রত্যেক দিন তার পারিশ্রমিক 10 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে তার প্রথম 4 দিনের ইনকাম যত, প্রথম 4 দিনে সে টোটাল কত টাকা পাবে, 4টা এক্স যোগ করলে এই যে 4x
আর 10, 20, 30, 30-এ কত 60 হবে। অর্থাৎ এই যে প্রথম 4 দিনের ইনকাম সমান সমান এই যে শেষ 3 দিনের ইনকাম। তাহলে শেষ 3 দিনে কত টাকা ইনকাম করছে? 3টা এক্স। তাহলে 3x প্লাস 60, 40, 100, 100 আর 50-এ কত হবে? এই যে 150 হবে। 4x থেকে 3x বাদ দিলে শুধু x পাওয়া যায়, 150 থেকে 60 বাদ দিলে এই যে 90 পাওয়া যায়। তো প্রশ্নে তো আমাকে এটাই জিজ্ঞাসা করছে যে প্রথম দিন সে কত টাকা পেয়েছিল। সো প্রথম দিন সে পেয়েছিল x টাকা, x এর ভ্যালু কত? 90 টাকা। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশনে। পরেরটাতে চলে যান, 15 নাম্বার। দেখেন 15তে কি বলতেছে যে এ ম্যান সেলস টু কমোডিটিস ফর টাকা 4000 ইচ, নেইদার লুজিং নর গেইনিং ইন দ্য ডিল। If he sold one commodity at a gain of 25%, then what is the cost price of another commodity? বলতেছে যে একজন মানুষ দুইটা জিনিস প্রত্যেকটায় 4000 টাকা করে বিক্রি করবে, এতে করে তার লাভ লস কোনো কিছুই হবে না। যদি সে একটা জিনিস 25% লাভে বিক্রি করে, তাহলে অন্য জিনিসের ক্রয় মূল্য কত বের করেন। কথা বুঝতে হবে। এখানে বলতেছে যে দুইটা জিনিস প্রত্যেকটাই 4000 টাকা করে বিক্রি করছে, তার মানে সেলিং প্রাইস কত হবে? একটা জিনিস বিক্রি করছে 4000 টাকা, তার মানে দুইটা জিনিস বিক্রি করবে কয় হাজার টাকা দিয়ে? 8000 টাকা দিয়ে। যেহেতু 8000 টাকায় বিক্রি করে তার লাভ লস কোনো কিছুই হচ্ছে না, তার মানে সেলিং প্রাইসও 8000, কস্ট প্রাইসও আপনার কত হবে? 8000 টাকাই হবে। কস্ট প্রাইসও 8000 টাকায় হবে। অর্থাৎ দুইটা জিনিসের সেলিং প্রাইসও 8000, কস্ট প্রাইসও 8000, তাহলেই তো লাভ লস হয় না। এখন খেয়াল করেন, বলতেছে যে একটা জিনিস সে 25% লাভে বিক্রি করছে। সো আমি ধরে নিচ্ছি যে একটা জিনিসের কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, প্রফিট যদি সে 25% অর্থাৎ 25 টাকা করে, তাহলে সেল করবে কত টাকা দিয়ে? আপনি বলবেন যে 100 টাকার জিনিসে 25 টাকা মুনাফা করতেছে, তার মানে 125 টাকায় বিক্রি করতেছে। তাহলে আমাদের এখানে 25% লাভে বিক্রয় মূল্য যেটা 125 টাকা, প্রশ্নে সেটা কত? এই যে 4000 টাকা। কারণ সে প্রত্যেকটা জিনিস 4000 টাকায় বিক্রি করেছে, আর একটা জিনিস 4000 টাকায় বিক্রি করে তার 25% মুনাফা হয়েছে। তাহলে এই 125 সমান সমান 4000 হইলে এই যে কস্ট প্রাইস 100, এটার মান কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 4000 ইন্টু 100 ডিভাইডেড হচ্ছে 125, 25 এখানে 4 বার, 25 এখানে 5 বার, 5 এখানে যাবে হচ্ছে 800 বার, 800 আর 4 গুণ করে দিলে এই যে 3200 টাকা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাইয়া দুইটা জিনিস আমরা ধরে নিচ্ছি যে দুইটা জিনিস, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই দুইটা জিনিসের কস্ট প্রাইস হচ্ছে 8000 টাকা। তার মধ্যে ধরে নিচ্ছি যে এই এ জিনিসটার কস্ট প্রাইস আমার কত? এই যে আমরা যেটা বের করলাম 3200 টাকা। তাহলে এই যে বি, এই জিনিসটার কস্ট প্রাইস কত হবে? এটা আমাকে ফাইন্ড করা লাগবে। তাহলে দেখেন, তাহলে এই যে বি অর্থাৎ অন্য জিনিসের কস্ট প্রাইস কত হবে? আপনি বলবেন যে খুবই সিম্পল, 8000 থেকে জাস্ট 3200 বাদ দিয়ে দেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন 4800 টাকা হচ্ছে অন্য একটা জিনিসের ক্রয় মূল্য। ঠিক আছে? অন্য একটা জিনিসের ক্রয় মূল্য কত? 4800 টাকা। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন 16তে কি বলা হচ্ছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 10 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু আপ টু 1000। ঠিক আছে? দেখেন এগুলো সহজ প্রশ্ন, কঠিন লাগার তো কিছু নেই। মনোযোগ দেন, মনোযোগ নাই আপনাদের। ঠিক আছে? মনোযোগ দিতে হবে। এখানে খুব সিম্পল হিসাব
যে লাভ লস কিছুই হবে না। তার মানে কি, যখন কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এই দুইটা সমান হয় তখন লাভ হয় না, লস হয় না। প্রথম কনসেপ্টটি হচ্ছে এটা। প্রশ্নে আমাকে বলছে যে লাভ হবে না, লসও হবে না, তার মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস সমান। আমি ধরে নিচ্ছি যে দুইটা জিনিস, এই যে প্রথম জিনিসটা সে 4,000 টাকা দিয়ে বিক্রি করছে এবং বলে দিচ্ছে যে দ্বিতীয় জিনিসটাও সে 4,000 টাকা দিয়ে বিক্রি করে দিবে। তাহলে এই যে টোটাল সেলিং প্রাইস কত, দুইটা জিনিস 4,000 টাকা করে বিক্রি করে দিলে টোটাল সেলিং প্রাইস কত হবে, এই যে 8,000 টাকা হবে। যেহেতু লাভ লস কিছুই হবে না, তাহলে সেলিং প্রাইস যদি 8,000 হয় তাহলে কস্ট প্রাইস কত হবে, চোখ বন্ধ করে 8,000 টাকা হবে। চোখ বন্ধ করে 8,000 টাকা হবে। এখন কথা হচ্ছে যে প্রশ্ন আমাকে এটাও বলে দিছে যে একটা জিনিস বিক্রি করে তার 25% লাভ হয়। তাহলে আমি তো জানি না কোন জিনিস বিক্রি করে তার 25% লাভ হয়েছে। সো আমি যদি ধরে নেই যে এই যে প্রথম জিনিসটার কস্ট প্রাইসকে আমি ধরে নিলাম 100 টাকা, প্রথম জিনিসে লাভ করছে ধরলাম 25% লাভ করছে, তাহলে 100-র 25% কত, 25। তাহলে 100-র উপরে 25 টাকা যদি লাভ করে তাহলে সেলিং প্রাইস কত, 100-র সাথে 25 যোগ করে দিলে সেলিং প্রাইস পেয়ে যাবে 125 টাকা, তাই না? তাহলে আমাদের এখানে যেটা সেলিং প্রাইস 125 টাকা, প্রশ্নে প্রথম জিনিসের সেলিং প্রাইস কত দেওয়া আছে, 4,000 টাকা। তাহলে 125 সমান সমান 4,000 হইলে এই যে প্রথম জিনিসের কস্ট প্রাইস 100, এটার মান কত হবে? তো এটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত আসতেছে, 3,200 টাকা আসতেছে। তাহলে আপনি তো বললেনই যে ভাই প্রথম জিনিস এবং দ্বিতীয় জিনিস এই দুইটা জিনিসের একত্রে কস্ট প্রাইস কত, এই যে 8,000 টাকা। 8,000 টাকা প্রথম জিনিস আর দ্বিতীয় জিনিসের কস্ট প্রাইস একত্রে যদি 8,000 টাকা হয়, তার ভিতরে প্রথম জিনিসের কস্ট প্রাইস যদি আমার 3,200 টাকা হয়, তাহলে এই যে দ্বিতীয় জিনিসের কস্ট প্রাইস কত হবে এটা বের করতে পারবো না? 8,000 থেকে 3,200 বিয়োগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব যে দ্বিতীয় জিনিসের কস্ট প্রাইস হয়ে যাবে 4,800 টাকা। সিম্পল জিনিস, ক্লাসে এইটাও আছে না। মানে এই জিনিসগুলো প্রথমে ধরতে হবে যে লাভও হবে না, লসও হবে না, তার মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দুইটা সমান হবে। এই জিনিসগুলো প্রশ্ন বলার সাথে সাথে মাথায় ক্লিক করতে হবে। আসেন, এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 10 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু আপ টু 1000, অর্থাৎ এই যে 10 থেকে শুরু করে নিয়ে 1,000 পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ করলে আপনি কতগুলো শূন্য পাবেন এটা বের করা। তো এটা আদতে দেখে মানে এখন খালি চোখে দেখে মনে হচ্ছে যে এই প্রশ্ন কেমনে সমাধান হবে, এই প্রশ্নকে সমাধান হওয়ার যোগ্য, এটা তো হিউজ সময় লাগবে, কারণ কতগুলো সংখ্যা আছে, হিসাব আছে এখানে। কিন্তু দেখেন এগুলো সহজ উপায় আছে, আমি আপনাকে বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। এখানে বলছে যে 10 গুণন 20 গুণন 30 গুণন এরকম করে করে 1,000 পর্যন্ত। সো আমি যদি চিন্তা করি যে এখানে আমি যদি এগুলোকে এইভাবে লিখতে পারি না যে 10 গুণন 1, তারপরে হচ্ছে আপনার 10 গুণন 2, 10 গুণন 3, ঠিক আছে? তারপরে আমরা এটাকে লিখতে পারি যে 10 গুণন 100, তাই না? এরকম করে লিখতে পারি। তার মানে এখানে যতগুলো সংখ্যা আছে 10, 20, 30, 40, 50, 60, 70 এরকম করে করে 1,000 পর্যন্ত, প্রত্যেকটা সংখ্যার মধ্যে কি আছে, 10 আছে না? প্রত্যেকটা সংখ্যার মধ্যে কি আছে, 10-এর মধ্যেও 10 আছে, 20-এর মধ্যেও আছে, 30-এর মধ্যেও আছে, 40-এর মধ্যেও আছে, 1,000-এর মধ্যেও আছে। আছে কি না? আছে। এখন আমি যদি এখানে 10 কমন নেই, 10 যদি কমন নেই তাহলে কি হবে, এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এরকম করে করে এখানে কত হয়ে যাবে, 10 10-এ 100, তাই না? এখানে আবার যে 100 হয়ে যাবে, 100 হবে, কারণ 10 আমি কমন নিছি। তাহলে এইরকম কতগুলা 10 আছে এখানে বলেন তো, এইরকম কতগুলা 10 আছে? অবশ্যই 100টা আছে, কারণ 100 10-এ 1,000, 1,000 পর্যন্ত যাইতে হবে। তাহলে এখানে আপনাকে কমন নিতে হবে কত, 10⁻100, ঠিক আছে? এখানে 10 আছে কতবার, এরকম করে আপনি 100টা সংখ্যা পাবেন, তার মানে এখানে 10 থাকবে কতবার, 100 বার। তো 10কে তো আর 100 বার লেখা সম্ভব না, এই জন্য আমরা কি করি, 10-এর উপরে পাওয়ার দিয়ে দিই। তো 10-এর উপরে পাওয়ার মানে হচ্ছে 100। এখন খেয়াল করেন, 10-এর উপরে পাওয়ার 100 মানে কি, এখানে 100টা শূন্য আছে। 10-এর উপরে পাওয়ার 100 মানে কি, 100টা শূন্য আছে একের পরে। 10-এর উপরে পাওয়ার 100 মানে একের পরে 100টা শূন্য আছে। তো আমাকে শুধু বের করতে বলছে যে শূন্য কয়টা আছে সেটা বের করো। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে 10-এর উপরে পাওয়ার 100, তার মানে এখানে 100টা শূন্য আছে যোগ। এখন দেখতে হবে যে এখানে কতগুলো শূন্য আছে। একটা জিনিস মাথায় রাখবেন, শূন্য তৈরি করতে গেলে, শূন্য সৃষ্টি করতে গেলে দুইটা সংখ্যার দরকার। দুইটা সংখ্যা ছাড়া সারা জীবন চেষ্টা করলেও আপনি শূন্য তৈরি করতে পারবেন না। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5, অর্থাৎ 2 আর 5কে গুণ করলেই শূন্য তৈরি হয়।
তাছাড়া কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য তৈরি হবে না। বোঝা গেছে? 2 আর 5 এই দুইটা সংখ্যা ছাড়া শূন্য তৈরি করা অসম্ভব। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ভাই ফাউল কথা বললেন, 3 আর 10 গুণ করলেও তো আপনার শূন্য তৈরি হচ্ছে, মানে 30 আসতেছে। এখন আপনি এই যে 10কে যদি ভাঙেন তাহলে তো আপনি ওই আলটিমেটলি 2 আর 5ই পাবেন। ঠিক আছে? আবার আপনি বলতে পারেন যে ভাই ফাউল কথা, যে আপনি একটা বললেন যে 2 আর 5 ছাড়া শূন্য তৈরি হয় না, 6 এর সাথে 5 গুণ করলেই তো আপনার শূন্য তৈরি হয়, কিন্তু 6 এর মধ্যেও তো 2 আছে, তো 2 আর 5 গুণ করলে তো আপনি 10 পাবেন। আর এই যে 6 এর মধ্যে আরেকটা 3 আছে, তো 5 আর 2 ছাড়া আপনি সারা জীবনে চেষ্টা করলেও শূন্য তৈরি করতে পারবেন না। এই জন্য বলতেছি যে শূন্য তৈরি করতে গেলে 2 আর 5 লাগবে, সেটা আপনি যেই সংখ্যা দিয়ে শূন্য তৈরি করেন না কেন তার মধ্যে 2 আর 5 থাকবেই থাকবে। বোঝা গেছে? এখন আমরা যে টেকনিকটা গ্রহণ করব সেটা হচ্ছে, এই যে শেষে 100 আছে না, 100, এই 100কে আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করে দিব। 5 দিয়ে কেন ভাগ করব? কারণ আমরা জানি যে 5 ছাড়া শূন্য তৈরি হয় না, 5 ছাড়া শূন্য তৈরি হয় না। আর এইটা বলতে পারেন যে একটা স্ট্র্যাটেজি, যে আমরা এখানে শেষে 100 আছে না, এই 100কে প্রথমে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পাবো? 20 পাবো। তার মানে এই যে 20 পাইলাম, এই 20কে আমরা আবার কি করব? আবার 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 4 পাওয়া যাবে। 4কে কি আমরা 5 দিয়ে ভাগ করতে পারি? পারি না। এই পর্যন্ত স্টপ যাব। তাহলে আমার এখানে শূন্য আছে কয়টা? শূন্য থাকবে কয়টা? আপনি বলবেন যে এই যে ব্র্যাকেটের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত যেই গুণ সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো গুণ করলে কতগুলো শূন্য পাওয়া যাবে? এই যে 20 আর 4কে যোগ করে দেন, 20 আর 4কে যোগ করলে 24টা শূন্য পাবো। আর এই যে আমি এখানে লিখে রাখছি 10-এর উপরে পাওয়ার 100, 10-এর উপরে পাওয়ার 100 মানে 1-এর পরে 100টা শূন্য থাকবে। 10-এর উপরে পাওয়ার 100 মানে কি? 10 এখানে 100 বার গুণ করা, 10 এখানে 100 বার গুণ করলে 1-এর পরে 100টা শূন্য পাবেন। তাহলে টোটাল শূন্য কয়টা? 10-এর উপরে 100 পাওয়ার, তার মানে 100টা শূন্য। আর এই যে ব্র্যাকেটের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত যে গুণ করা আছে, সেখান থেকে কয়টা শূন্য পাচ্ছেন? এই যে 24টা পাচ্ছেন। তাহলে টোটাল শূন্য কয়টা? 100 আর 24-এ 124টা। ঠিক আছে? এইগুলার কোনো বাধা ধরা নিয়ম নাই, আপনাকে এরকম টেকনিক খাটাই ম্যাথ করতে হবে। তাছাড়া প্রচুর সময় লাগবে, আপনি যদি চিন্তা করেন যেগুলো মানে ম্যানুয়ালি করবেন, ঠিক আছে, প্রচুর সময়ের দরকার। আর ম্যানুয়ালি এই ধরনের অঙ্ক করাও যায় না, এগুলো সব আপনাকে এরকম স্ট্র্যাটেজি ওয়েতেই করতে হবে। থার্ড লাইনে পাওয়ারের বিষয়টা বোঝেন নাই, দেখেন এটা না, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এখানে কি বলছে? 10 গুণন 20 গুণন 30 গুণন 40 গুণন 50 গুণন 60 গুণন 70 গুণন, এইরকম করে 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 কত পর্যন্ত যাওয়া লাগবে? 1000 পর্যন্ত। 1000 পর্যন্ত এইরকম ভাবে কি লিখে 1000 পর্যন্ত যাওয়া সম্ভব? এত সময় আছে, কিয়ামত হয়ে যাবে। এখন আমি যদি এই বিষয়টাকে জাস্ট সহজ করে দেখানোর জন্য যেটা বললাম, যে এই যে 10, মানে এই প্রত্যেকটা সংখ্যাকে ভাঙলে তার মধ্যে 10 পাবেন। এই যে 10, এই 10কে লেখা যায় না? 10-এরকে 10 লেখা যায়। 20কে লেখা যায় না? 10 দুগুণ 20 লেখা যায়। 30কে কি লেখা যায়? 3 10-এ 30 লেখা যায়। 40কে লেখা যায় 4 10-এ 40। এইভাবে তো লেখা যায়। লিখে লিখে আপনি এই 1000কেও আপনি লিখতে পারবেন 10 100 1000। লিখতে পারবেন কিনা? লিখতে পারবেন। এখন আপনি যদি এখানে 10কে কমন নেন, আপনি যদি এখানে 10কে কমন নেন, তাহলে খেয়াল করেন তো এখানে কতগুলা 10 আছে। 10 থেকে 1000 পর্যন্ত যদি আপনি এরকম 10 ঘর করে করে যান, আপনি কত ঘর যাইতে পারবেন? 100টা ঘর যাইতে পারবেন না? তার মানে এখানে 10 কয়টা আছে? এইরকম করে করে 10 কয়টা আছে বলেন তো? এই যে 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 140, এরকম করে করে তো আপনি 1000 পর্যন্ত গেছেন। তাহলে এইরকম প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি এইরকম 10 করে করে 10 করে করে ভাঙি, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমি ভাঙতে পারবো। তো এরকম কতগুলো সংখ্যা আছে? 100টা সংখ্যা আছে। তার মানে 100টা সংখ্যাকে যদি আমি এইভাবে 10 করে ভাঙি, তার মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে যদি 10 থাকে, তার মানে 10 আছে কয়টা?
100টা আছে না, তো আমি কি এখন লিখবো যে 10 গুণন 10 গুণন 10 গুণন 10 গুণন 10 গুণন, এইভাবে কি লেখা সম্ভব? এইভাবে লেখা সম্ভব? লিখে অঙ্ক শেষ করা যাবে? শেষ করা যাবে না। এই জন্যই তো পাওয়ারের উদ্ভাবন, যে আমি এত কিছু লিখবো না। আমি যেহেতু বুঝতেই পারতেছি যে এখানে 100 সেট সংখ্যা আছে, যার প্রত্যেক সেটকেই আমি 10 দিয়ে ভাঙতে পারবো, তার মানে প্রত্যেক 100টা সংখ্যার মধ্যে আমার 10 আছে। তাহলে আমি বলতে পারবো যে 10 আছে কয়টা? 100টা। এইটাকে সহজভাবে বোঝানোর জন্য বলতেছি যে ভাই 10-এর উপরে পাওয়ার 100, 10-এর উপরে পাওয়ার 100 মানে হচ্ছে 10 এখানে 100টা আছে, তার মানে 10-এর উপরে পাওয়ার 100 হয়ে যাবে। তাহলে এখন এখানে থাকে কত? শুধু থাকে 1 2 3 4 5 6, এরকম করে করে এই যে 100 পর্যন্ত থাকবে। ঠিক আছে? এখন দেখেন 10-এর উপরে পাওয়ার 100 মানে হচ্ছে 1-এর পরে 100টা শূন্য আছে। আমি যদি আপনাকে বলি যে 10-এর উপরে পাওয়ার 2, 10-এর উপরে পাওয়ার 2, আপনি কি বলবেন? 100, তাই বলবেন না? তাহলে 10-এর উপরে পাওয়ার 2 মানে কি? 1-এর পরে 2টা শূন্য। আমি যদি বলি যে 10-এর উপরে পাওয়ার 3, তাহলে আপনি বলবেন যে 10-এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 1000, অর্থাৎ 10-এর উপরে পাওয়ার 3 হলে 1-এর পরে 3টা শূন্য হবে। তো এইটা যদি সত্যি হয়, তাহলে আমি যে এখানে বলতেছি যে 10-এর উপরে পাওয়ার হচ্ছে 100, তার মানে 10-এর উপরে পাওয়ার 100 থাকলে 1-এর পরে কয়টা শূন্য হবে? এরকম 100টা শূন্য হবে, 100টা শূন্য হবে। আর এই যে 10-এর উপরে পাওয়ার 100 থেকে আসলো, এইরকম আপনি 100 সেট সংখ্যা পাবেন যার প্রত্যেকটার মধ্যেই 10 আছে। তো আমি তো প্রত্যেকবার আমি এইভাবে লিখতে পারবো না, আমার হাতে সময় কম। আমি যেহেতু বুঝতেই পারতেছি যে 1000 পর্যন্ত এরকম 100 সেট সংখ্যা পাবো যার প্রত্যেকটার মধ্যে 10 আছে, তার মানে 10 আছে কয়বার? 100 বার। এই জন্য লিখছি 10 টু দি পাওয়ার 100। তাহলে 10 টু দি পাওয়ার 100 মানে কত? 1-এর পরে 100টা শূন্য হবে। তার মানে এখান থেকে আমি শূন্যের সংখ্যা কতগুলা পাচ্ছি? এখান থেকে শূন্যের সংখ্যা পাচ্ছি 100টা, এখান থেকে শূন্যের সংখ্যা পাচ্ছে 100টা। এবার আসেন ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে শূন্যের সংখ্যার হিসাব করি। ব্র্যাকেটের ভিতরে শেষ পদ কত? 100। এই 100কে আমরা কি করব? এই 100কে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 20 পাবো। এই যে ভাগফল যা পাইছি 20, এই 20কে আবার আমরা 5 দিয়ে ভাগ করব। যতক্ষণ পর্যন্ত ভাগ করতে পারবো ততক্ষণ পর্যন্ত ভাগ করতেই থাকবো। তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। 4কে কি আপনি 5 দিয়ে ভাগ করতে পারেন? আপনি বলবেন যে না, পারি না। তার মানে এই যে 1 থেকে নিয়ে শুরু করে 100 পর্যন্ত এই 100টা সংখ্যা গুণ করলে আপনি কতগুলা শূন্য পাবেন সেটা বোঝার সহজ উপায় হচ্ছে এই যে শেষটাকে আপনি 5 দিয়ে ভাগ করে দিবেন, করলে 20 পাবেন। তারপরে এই 20কে আবার 5 দিয়ে ভাগ করে দিলে এই যে 4 পাবেন। তাহলে 20 আর 4 যোগ করে দিলে এই যে 24। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে গুণ করলে আপনি 24টা শূন্য পাবেন। তাহলে প্রথমে পাইছেন 100টা, তারপরে আবার পাইলেন 24টা, তাহলে টোটাল শূন্যের সংখ্যা কত? এই যে 124টা। বোঝা গেছে? এবার বুঝতে পারছেন? এরকম কিছু ম্যাথ আছে, এগুলা মানে ব্যাংকে দেয় নাই বললে চলে। যেমন আরেকটা আছে হচ্ছে আপনার ট্রেলিং জিরোস, তারপরে হচ্ছে আপনার পাস থাকবে শেষে। এগুলো নাম্বার সিস্টেমের অনেক মজার কিছু মানে টেকনিক বলা চলে। যা এর চেয়ে আরো মজার টেকনিক আছে অন্যান্য ম্যাথ, মানে এই টাইপের না, আরো অনেক টাইপের ম্যাথ আছে যেগুলো আইবিএতে আসছে। কিছু কিছু ম্যাথ দেখছে আইবিএতে আসছে বা ইন্ডিয়াতে আসে, মানে টেকনিকগুলো আরো মজার। ঠিক আছে? এইগুলো আপনি কখনোই ম্যানুয়ালি আপনি সলভ করতে পারবেন না। এভাবে সলভ করে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে কতগুলো সেট সংখ্যা থাকবে বা সংখ্যা আছে, এবং এটা বোঝা কোনো আহামরি কোনো কিছু না। এখানে জাস্ট আমরা 10 দিয়ে 1000কে ভাগ করে দিলেই আমরা বুঝতে পারবো যে এখানে কতগুলো সেট সংখ্যা থাকবে। ঠিক আছে? পরেরটাতে চলে যান। 17তে দেখেন, 17তে কি বলা হচ্ছে যে দ্য টোটাল নাম্বার অবটেইনড বাই স্টুডেন্ট ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স টুগেদার ইজ 120 মোর দেন দ্য মার্কস অবটেইনড বাই হিম ইন কেমিস্ট্রি। হোয়াট ইজ দ্য এভারেজ মার্ক অবটেইনড বাই হিম ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স টুগেদার? দেখেন এখানে বলতেছে যে একজন ছাত্র ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে কেমিস্ট্রির চেয়ে 120 নম্বর বেশি পায়। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা বিষয়ের প্রাপ্ত নাম্বার হবে কেমিস্ট্রিতে প্রাপ্ত নম্বরের চেয়েও 120 বেশি। কি বললাম? বোঝা গেছে? একটা ছাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা সাবজেক্ট মিলে যত নম্বর পায় সেটা তার কেমিস্ট্রিতে প্রাপ্ত নম্বরের চেয়েও কত বেশি? 120 বেশি। আমাকে বের করতে হবে ফিজিক্স আর ম্যাথ এই দুইটাতে তার গড় নম্বর কত।
তাহলে খেয়াল করেন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি PCM মাইনাস সি ইজ ইকুয়াল টু 120, সি কেটে যাবে, তাহলে ফিজিক্স আর ম্যাথের টোটাল নম্বর কত 120। আমাকে বের করতে হবে ফিজিক্স আর ম্যাথে গড়ে কত নম্বর পাই। তাহলে ফিজিক্স আর ম্যাথের টোটাল নম্বর হচ্ছে 120, গড় নম্বর বের করতে চাইলে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব 60, অর্থাৎ ফিজিক্স আর ম্যাথে গড় এসে 60 নম্বর পাবে। 60 হচ্ছে উত্তর। পরেরটাতে চলে যান 18 নম্বর। এখানে কি বলা হচ্ছে যে ইন এ ফ্যাক্টরি দেয়ার আর ওয়ার্কার্স, এক্সিকিউটিভস অ্যান্ড ক্লার্কস, 58% of the employees are workers, 660 are executives, and the remaining 264 employees are clerks. How many employees are there in the factory? কথা বুঝেন, এখানে বলা হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে ওয়ার্কার, এক্সিকিউটিভ এবং ক্লার্ক আছে। সো এমপ্লয়ীদের 58% হচ্ছে ওয়ার্কার, 660 জন হচ্ছে এক্সিকিউটিভ, আর বাকি 264 জন হচ্ছে ক্লার্ক। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তাহলে ওই ফ্যাক্টরিতে মোট কতজন এমপ্লয়ি আছে, ওই ফ্যাক্টরিতে মোট কত মানুষ কাজ করে এটা বের করতে হবে। তাই খুবই সিম্পল হিসাব, যেহেতু পার্সেন্টেজ সাইন দেখতে পাচ্ছি আমি ধরেই নিচ্ছি যে ওই ফ্যাক্টরিতে মোট কাজ করে 100% মানুষ বা 100 জন মানুষ কাজ করে, যার ভিতরে 58% আমার কি আছে ওয়ার্কার। তাহলে 100-র ভিতরে ওয়ার্কার যদি আমার 58% হয়, তাহলে বাদ বাকি এই যে ক্লার্ক, ক্লার্ক আর হচ্ছে এক্সিকিউটিভ, ক্লার্ক আর এক্সিকিউটিভ এরা মিলে কত হবে? আপনি বলবেন যে 100-র ভিতরে 58 জন যদি ওয়ার্কার হয়, তাহলে ক্লার্ক আর এক্সিকিউটিভ মিলে থাকবে কত? 100 থেকে 58 বাদ দিলে আমরা পেয়ে যাবো কত? 42%। এই যে 42%, এইটার ভ্যালু চাইলেই আমরা বের করতে পারি, যে 42% কারা? ক্লার্ক আর হচ্ছে এক্সিকিউটিভ। তো প্রশ্ন তো বলেই দিচ্ছে যে আমার এক্সিকিউটিভ হচ্ছে 660 জন আর ক্লার্ক হচ্ছে 264 জন, তার মানে এই দুইটা যোগ করে দিলেই পেয়ে যাব 6 6 12 2 হাত থেকে 1 3 924। অর্থাৎ এই যে ক্লার্ক আর এক্সিকিউটিভ মিলে আমার 42%, এই 42%-এর ভ্যালু কত? 924। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে টোটাল কতজন, তার মানে টোটাল তো আমার 100%, তার মানে এই যে 100 সমান সমান কত হবে এটা বের করেন। 42 এটার ভিতরে কতবার যাবে? 42 দুকোনো 84, হাত থাকে কত? 8, আবার 2 বার যাবে, তার মানে 22 বার। 22 আর 100 গুণ করে দিলে কত হয়ে যাবে? এই যে 2200 হয়ে যাবে। তার মানে ওই ফ্যাক্টরিতে টোটাল এমপ্লয়ি আছে 2200 জন। ঠিক আছে, টোটাল এমপ্লয়ি কত? 2200। শুনুন, 19 নম্বরে চলে যান। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে সালাম আর্নস টাকা 8.50 পার আওয়ার অন ডেজ আদার দেন ফ্রাইডে অ্যান্ড টুয়াইস দ্য রেট অন ফ্রাইডে। লাস্ট উইক হি ওয়ার্কড এ টোটাল অফ 50 আওয়ার্স ইনক্লুডিং 8 আওয়ার্স অন ফ্রাইডে। হোয়াট ইজ হিজ আর্নিং ফর দ্য উইক? বলতেছে যে সালাম শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে প্রতি ঘন্টায় 8.5 টাকা ইনকাম করে, আর শুক্রবারে অন্যান্য দিনের চেয়ে প্রতি ঘন্টায় দ্বিগুণ টাকা ইনকাম করে। বলতেছে যে গত সপ্তাহে সে 50 ঘন্টা কাজ করছে, যার মধ্যে 8 ঘন্টা কাজ করছে সে শুক্রবারে, তাহলে তার মোট কত টাকা আয় হয়েছিল, সে মোট কত টাকা ইনকাম করেছিল এটা বের করতে হবে। ভাই সিম্পল হিসাব যে মানে অন্যান্য দিনে
অন্যান্য দিনে প্রতি ঘন্টায় যদি সে 8.5 টাকা ইনকাম করে, তাহলে শুক্রবারে প্রতি ঘন্টায় সে ইনকাম করবে কত? 8.5-এর দ্বিগুণ। ঠিক আছে, 8.5 টাকার দ্বিগুণ। তো 8.5-এর দ্বিগুণ কত টাকা? এই যে 17 টাকা। তো বলতেছে যে একটা সপ্তাহে সে টোটাল 50 ঘন্টা কাজ করছে, যার ভিতরে শুক্রবারে কাজ করছে কত? 8 ঘন্টা। আর অন্যান্য দিন কাজ করছে কত? এই যে 50-এর মধ্যে 8 ঘন্টা যদি শুক্রবারে করে, তার মানে 42 ঘন্টা করছে অন্যান্য দিন। তাহলে শুক্রবারে প্রতি ঘন্টায় তার স্যালারি কত ছিল? 17 টাকা করে। আর অন্যান্য দিন প্রতি ঘন্টায় তার স্যালারি কত ছিল? এই যে 8.5 টাকা করে। তাহলে তার টোটাল ইনকামটা কত হবে? 8 কত হয়ে যায়? 7 8 56 6, হাত থেকে 5, 8 5 তার 136। আর 42-এর সাথে 8.5 গুণ করলে কত হবে দেখেন তো? 42-এর সাথে আমরা 8.5 যদি গুণ করে দেই, তাহলে 357 পাই, 357 পাই। তাহলে এই যে 50 ঘন্টায় তার টোটাল ইনকাম কত? আপনি বলবেন যে ভাই 357 আর 136কে যোগ করে দেন। 357 আর 136কে যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি কত টাকা? 493 টাকা পেয়ে যাচ্ছি। তার মানে ওই সপ্তাহে তার ইনকাম হচ্ছে 493 টাকা। পরেরটাতে চলে যান, 20 নম্বর, লাস্ট ম্যাচ আজকের। এটা বাংলাদেশ ব্যাংকের এডিতেও আসছে 2022 সালে, কি 2021 সালে বোধ হয়, সরি 2022 সালেই আসছে বোধ হয়। ঠিক আছে, সেটা আবার আসবে। শুধু বাংলাদেশ ব্যাংকের এডিতে না, অনেক পরীক্ষাতে আসতে দেখা গেছে এই প্রশ্ন। একদম সহজ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এ ট্রেন 240 মিটার লং passes a pole in 24 seconds. How long will it take to pass a platform 650 মিটার লং? বলতেছে যে 240 মিটার লম্বা একটা ট্রেন 24 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করে, তাহলে 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? দেখেন, আমাকে আলটিমেট বের করতে হবে সময় কত লাগবে। তো সময় বের করার কমন যেই ফর্মুলা, সেটা হচ্ছে আপনার ডিস্টেন্সটা লাগবে আর আপনার স্পিডটা লাগবে। ঠিক আছে, সো ডিস্টেন্সটা আমি বের করতে পারবো, কারণ ট্রেনটা যখন প্ল্যাটফর্মের ওপর দিয়ে যায় তখন টোটাল ডিস্টেন্স কত হবে? এই যে ট্রেনের দৈর্ঘ্য 240 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 650, কিন্তু স্পিডটা আমি জানি না। ট্রেনের গতিবেগটা কত এটা আমি জানি না। এখন আসেন, স্পিডও চাইলে আমরা বের করতে পারবো। স্পিড কিভাবে বের করতে হয়? স্পিড বের করার সূত্র হচ্ছে, আমরা যদি ডিস্টেন্সকে আমরা যদি ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা গতিবেগ বের করতে পারবো। তো একটা ট্রেন যখন একটা খুঁটিকে অতিক্রম করে, ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, সেই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যটাই হবে ডিস্টেন্স। তাহলে এই ট্রেনটা যেহেতু প্রথমে একটা খুঁটিকে অতিক্রম করতেছে 24 সেকেন্ডে, তার মানে ট্রেনের যে দৈর্ঘ্য 240, এটাই হচ্ছে আমার ডিস্টেন্স। আর খুঁটিকে অতিক্রম করতেছে কয় সেকেন্ডে? 24 সেকেন্ডে। তাহলে 24 দিয়ে 240কে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব যে ট্রেনের যে গতিবেগ সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা গতিবেগ পেয়ে গেছি যে ট্রেনের গতিবেগ হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড। এই যে আমরা স্পিডটাকে জাস্ট এখানে লিখে দিব। তাহলে 650 আর 240 গুণ যোগ করে দিলে 890 পাবো। 890কে 10 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব যে 89 সেকেন্ড সময় লাগবে। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন বিষয়গুলো? আমাদের বোধহয় সিনিয়র অফিসারের আর একটা প্রশ্ন আছে। ঠিক আছে, এরপর আমরা বাংলাদেশ ব্যাংকে চলে যাব, মানে এডি ওইগুলো দেখবো। মূল কথা আগে নবম গ্রেডের গুলো আগে দেখতেছি, তারপরে আমরা দশম গ্রেড বা যা আছে ওইগুলো পরে দেখবো, সমস্যা নাই। দেখেন, বিআইবিএম এর সবচেয়ে সহজ পার্ট হচ্ছে ম্যাথ। যদি আপনি বুঝতে পারেন, যদি ধরতে পারেন, প্র্যাকটিস ঠিক মতো করতে পারেন, তাহলে ম্যাথ থেকে
মানে প্রিলিমিনারিতে হয়তো দুই একটা ম্যাথ পারবেন না, সবগুলো ম্যাথই পারা সম্ভব। রিটেন ম্যাথের ক্ষেত্রেও তাই, সর্বোচ্চ একটা ম্যাথ হয়তো পারবেন না, কিন্তু পাঁচটার মধ্যে চারটা পারা সম্ভব। আমি নিজেও জানি না কয়টা ক্লাস হবে। 56টা প্রশ্ন শেষ করতে যতগুলা ক্লাস লাগে ততগুলাই ক্লাস হবে। সেটা 25টাও লাগতে পারে, 30টাও লাগতে পারে, 30-এর কমও লাগতে পারে, 25-এর কমও লাগতে পারে, আমি জানি না। ঠিক আছে, এটা বলতে পারেন যে আপনাদের জন্য একটা মানে একটা সুযোগ দিচ্ছি, মানে সুবর্ণ সুযোগ বলতে পারেন। ঠিক আছে, কারণ এই ব্যাচটা আমি জাস্ট এমনিই পড়াচ্ছি, আর কিছুই না। এখান থেকে কোনো মানে মানে প্রফিটের চিন্তা করে এই ব্যাচটা শুরু করি নাই বা পড়ানোও শুরু করি নাই। কারণ এই ক্লাসগুলো পরবর্তীতে আমরা রেকর্ড বিক্রি করব, মোটামুটি আরও 1-1.5 বছরে এই রেকর্ডগুলোই বিক্রি করব। ঠিক আছে, বা বিভিন্ন ব্যাচে এই রেকর্ডগুলো আমরা সাপ্লাই দিব। ঠিক আছে, এই জন্য মূলত এই কোর্সটা রান করে, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। সো যাই দিব, ধরে নেবেন যাই দিচ্ছি বোনাস দিচ্ছি। এখন এখানে যদি ক্লাসের সংখ্যা বেশি হয়, এটা আপনার জন্য ব্লেসিংস। ঠিক আছে, যে মাত্র 300 টাকা দিয়ে আপনি এতগুলো ক্লাস পাচ্ছেন। ঠিক আছে, তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।